শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রে ছিল ভোটারদের লম্বা লাইন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট সবাই। প্রার্থীরা জয়ের ব্যাপারে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। এসএম আরিফের রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে সকাল ৮টা থেকে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শুরুর আগে থেকেই ভোটাররা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন। প্রায় প্রতিটি কেন্দ্রেই ছিল দীর্ঘ সারি। সকাল থেকে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ভোট কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সবাই। ভোট কেন্দ্রের বাইরে এবং ভিতরের যে পরিবেশ, আমার মনে হয়েছে এখন পর্যন্ত একটা ভোট দেওয়ার পরিবেশ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে, সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী। আমরা যে এতদিন ধরে 20 দিন ধরে একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখতে পেরেছি, এই জিনিসটা মানুষকে আজকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পেরেছে। তবে কয়েকটি কেন্দ্রে কিছু অনিয়মের অভিযোগ ছিল প্রার্থীদের। বেশ কয়েকটি সংগঠনের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই, বরং ছাত্রদলকে অতিরিক্ত পোলিং এজেন্ট এখানে সুযোগ দেওয়া হয়েছে। নানা অসঙ্গতি লক্ষ্য করেছি। উদয়নে গিয়েছি, টিএসসিতে গিয়েছি, ওখানে লাইনের ভিতরে 100 মিটারের ভিতরে ছাত্রদল বারবার লিফলেট বিতরণ করছে, তাদের ওই যে ব্যালট নাম্বার দিচ্ছে। এগুলো একেবারে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এখনো পর্যন্ত সজ্ঞানে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। কোনো প্রকার বাধা তো দূরের কথা, বিন্দু পরিমাণ হচ্ছে যে আপনার আচরণবিধি লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি না। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট দায়িত্বরত কর্মকর্তারা। তো ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের ভিতরে। আমি বহুদিন ঢাকায় আছি, নিজেও অনেকবার ভোট দিয়েছি, ডাকসুতে না, কিন্তু এরকম উৎসাহ উদ্দীপনা আমি আসলে কখনোই দেখিনি। এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচন চলাকালে আগে থেকেই ব্যালট পেপারে ক্রস চিহ্ন দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। আমার বান্ধবী আমি গিয়েছি আর ও ঢুকেছে, তো ও এক নাম্বার টেবিলে গেছে, ওখানে তো যে ব্যালট পেপারটাকে দেওয়া হয়েছে ওটা আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া ছিল, মানে সভাপতি সহসাধারণ সম্পাদক এগুলো উঠেছে। সাদিক কাইমা ফরহাদ। এর আগে যে ক্রস দেওয়া হয়েছিল ওইখানে ছাত্রদলের যে প্রার্থী ছিল তাদের নামে পাশে ক্রস দিয়ে রাখা হয়েছিল। এরপর টিএসসিতে অভিযোগ এসেছে আমাদের নামে নাকি হচ্ছে ক্রস দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের অবস্থান পরিষ্কার, যে সমস্ত স্টাফরা এই কাজগুলো করছে তাদেরকে এখন অ্যারেস্ট করতে হবে। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যা বলবৎ থাকবে বুধবার সকাল 6টা পর্যন্ত। বাংলাদেশের রাজনীতির আতুরঘর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ডাকসুকে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট। দীর্ঘ 6 বছর পর এই নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়টিতে। ভোটারদের প্রত্যাশা রাজনৈতিক নেতা হয়ে নয়, শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক নির্বাচিতরা। এসএম আরিফ, মাই টিভি, সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 6.5 বছর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু হল সংসদ নির্বাচন। সকালে 8টা থেকে শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। শিক্ষার্থীরা কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করছে। এতে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। দীর্ঘ চড়াই উতরাই কাটিয়ে ডাকসু নির্বাচনে সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রের 810টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে শিক্ষার্থীরা বিপুল উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়ান। ডাকসু নির্বাচনে সাক্ষী হতে পেরে অন্যরকম অনুভূতির কথা জানান এই শিক্ষার্থী। বলেন, জয় পরাজয় নিয়ে বিরাজ করছে উত্তেজনা। কাকে ভোট দেব, কি করব ঠিক করছি, আর ভোট দিতে পেরে আরো আনন্দিত লাগছে। অনেক ভালো লাগছে আর কি, উৎসবমুখর পরিবেশ, সবাই খুবই আমেজের সাথে ভোট দিচ্ছি, বন্ধু বান্ধব বড় ভাই সবাই দাঁড়িয়েছে। ভোটকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণতান্ত্রিক এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা সবার। প্রত্যাশা হচ্ছে তারা যেন আমাদের একটা নিরাপদ ক্যাম্পাস প্রদান করে। আমাদের অধিকার সম্পর্কে সোচ্চার হবে, নিজেদের অধিকার সম্পর্কে। আমরা সবাই তো স্টুডেন্ট না, ওরা তো আমাদের মতো স্টুডেন্ট। এবার ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 41টি পদের জন্য 471 জন প্রার্থী এবং হল সংসদের 1015 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সহকর্মী ইলিয়াস আছেন ক্যাম্পাসের আরেক প্রান্তে, চলে যাচ্ছি আমরা তার কাছে। ইলিয়াস, সকাল থেকে এখন পর্যন্ত ভোটের কেমন পরিস্থিতি দেখলেন আমাদেরকে জানাবেন।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের প্রাঙ্গণে। আপনি জানেন যে আজকে সকাল থেকে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সেই দুপুর 1টা পর্যন্ত 57% ভোট কাস্ট হয়েছে, যেটা আমাদেরকে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা জানিয়েছেন। এদিকে সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। শিক্ষার্থীরা জানিয়েছেন যে এটা তাদের কাছে ঈদের মতো লাগছে, এরকমটা জানিয়েছেন। সকাল 8টার ভোট গ্রহণ শুরু হওয়ার পর দীর্ঘ লাইন সৃষ্টি হয় প্রত্যেকটা ভোটের সামনে বা প্রত্যেকটা কেন্দ্রের সামনে। এদিকে দুপুর পর্যন্ত ভোটারদের ব্যাপক উপস্থিতি থাকলে দুপুরের পর থেকে কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। দুপুর 1টা পর্যন্ত 57% ভোট সংগ্রহ হয়েছে। এদিকে ডাকসু নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদ। তার দাবি ছাত্রদল বারবার আচরণ বিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে, এমনটি জানিয়েছেন তিনি। এদিকে কারচুপির অভিযোগ করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল জিএস পদপ্রার্থী আবু বারেক মজুমদার। তিনি যেটা জানিয়েছেন যে একটি কেন্দ্রে পূরণ করা ব্যালট দেওয়া হয়েছে, এই ঘটনায় একজন রিটার্নিং কর্মকর্তা জড়িত ছিলেন। এদিকে ছাত্রদল যেটা জানিয়েছেন যে ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ করে দিয়েছেন ছাত্রদলের সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে কেন্দ্রে ঢুকেছেন, এমনটি জানিয়েছেন। এদিকে কিন্তু ক্যাম্পাসে দেখেছি যে প্রতিটি ক্যাম্পাসে ঢোকার যে মূল গেট, প্রতিটি মূল গেটেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল সকাল থেকেই। একই সঙ্গে অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে প্রবেশ পথ অবস্থান নিয়েছেন বিজেপি সদস্যরাও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রবেশ পথ ঘুরে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটা ঘাটেই তারা দাঁড়িয়ে আছেন এবং যারা ঢুকছেন তাদের ব্যাগ বা তাদের কার্ড চেক করা হচ্ছে এবং যাদের কার্ড আছে তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হয়েছে, এছাড়া কিন্তু বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে যারা নির্বাচিত হবেন তারা শিক্ষার্থীদের জন্যই কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। কার্জন হল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এর আগে সংযুক্ত ছিলাম সহকর্মী মাহবুব সৈকতের কাছে, আমরা আবারও তার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। মাহবুব, ডাকসু নির্বাচনের সবশেষ কি পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদের। বিভিন্ন রকম কিন্তু পার্সেন্টেজের ভোট পড়েছে, কোনো কোনো কেন্দ্রে 70% ভোটও পড়ে গেছে এবং 60-70 এই ধরনের কিন্তু পড়েছে। এবং এই মুহূর্তে কিন্তু এই টিএসসিতে ছাত্রদল মনোনীত যে ভিপি প্রার্থী আবিদ তিনি রয়েছেন। আমরা একটু চেষ্টা করছি তাকে কথা বলার, তার সাথে কথা বলার, দেখানোর। আপনি প্রার্থী আবিদ এবং বিভিন্ন অভিযোগ তিনি করছেন। এর আগে ছাত্র শিবিরের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে। তো সব মিলে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু ভোট প্রদান করেছে। অধিকাংশ প্রার্থীরা কিন্তু অধিকাংশ যে ভোটার তারা তাদের ভোট প্রদান করেছেন এবং এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশই বজায় রয়েছে। একদম আর মাত্র কিছু সময় বাকি রয়েছে। সকল ধরনের শঙ্কা সন্দেহ এগুলো দূর হচ্ছে। যদিও এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যমের কিছুটা রাগঢাক করা হচ্ছে কিংবা কিছুটা গণমাধ্যমের
গণমাধ্যমের কিছুটা কিন্তু বিধিনিষেধ আরোপ করছে। আমরা দেখেছি যে আমরা টিএসসিতে যখন আমরা দেখেছি যে টিএসসির অভ্যন্তরের যখন আমরা লাইভ বা সরাসরি সম্প্রচার করতে গিয়েছিলাম তখন আমরা কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে টিএসসির বাইরের কিন্তু গণমাধ্যম ব্যাপক উপস্থিতি রয়েছে। এর মধ্যে নানাজন নানাভাবে আসলে তাদের অভিযোগের কথা বলছেন, কিন্তু সব কর্তৃপক্ষও কিন্তু সরব এই অভিযোগগুলোর জবাব দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবিদ যিনি রয়েছেন ছাত্রদলের, আগেই বলেছিলাম তিনি এখানে রয়েছেন, তিনি গণমাধ্যমের সাথে কিছু বলার চেষ্টা করছেন। আমরা দেখছি তার সাথে কথা বলা যায় কিনা। যারা নেননি তারা আসেন, যারা নিয়েছেন তারা আপনারা বসেন না কেন? বসেন। এই ভাই এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্যামেরা, আপনি পিছনে যান, পিছনে যান। উনি এখানে আছে, ঠিক আছে, পিছনে যান। এখানে আপনারা তো অনলাইন নিছেন। আমরা কথা বলার চেষ্টা করছি যে আবিদের সাথে, ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট। আচ্ছা আমরা যাব। এই সোহাগ, এই আপনারা বসলে তো হবে না। আবার আপনারা এসে ভাই আবার ভাই এখানে কত দিলেন আপনারা? ভাই একবার তো দিছেন না ভাই, একবার দিছেন তো ভাই, একটু পরে এই ভাই এই পিছে ক্যামেরা বসেন ভাই আপনারা। আচ্ছা আমরা আপনার কাছে যেটা জানতে যাচ্ছি, এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিবেশ নিয়ে আপনারই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকাল থেকে আমাকে কোশ্চেন করে গিয়েছেন আমাদের কোনো অভিযোগ আছে কিনা। আমি হাস্যোজ্জ্বল মুখে বলেছিলাম যে আর কোনো অভিযোগ করতে চাই না, এবং বিগত সময়টাতে যখন আপনারা কোশ্চেন করেছেন আমি অ্যান্সার করেছিলাম যে আমরা শুধু পজিটিভ চিন্তা করতে চাই, আর নেগেটিভিটি যেতে চাই না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা গণতন্ত্রের এমন একটি সিনারিও গোটা বাংলাদেশে উপহার দিতে চাই যেখানে কোনো অভিযোগ অনুযোগের জায়গা থাকবে না। আমরা সবাই সামগ্রিকভাবে জিতে যাব। কিন্তু আজকে সকাল থেকে অনেকেই মেইনস্ট্রিম মিডিয়ারাও বিভ্রান্ত হতে বাধ্য হয়েছে যে আপনারা অনেকে অভিযোগে লিখেছিলেন যে ছাত্রদলের ভিপি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল। তো এই জন্য পরবর্তীতে দেখলাম মেইনস্ট্রিম মিডিয়া এটাকে আবার সংশোধন করে নিয়েছে। এজন্য মেইনস্ট্রিম মিডিয়াদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা আরও বেশি সচেতন হবেন সে আশা আমি রাখছি। কিন্তু দুপুর থেকে আমরা শুনতে পেলাম রোকেয়া হলে এবং অমর একুশে হলে কারচুপির অভিযোগ আমরা পেয়েছি। যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ভিপিজিএস এর জায়গায়, শিবিরের ভিপিজিএস এর জায়গায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে অমর একুশে হলে। তার মানে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাটা কোনোভাবেই অপরিকল্পিত ঘটনা নয়। এবং বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু পোস্ট দিচ্ছে যে ভোট কারচুপি হচ্ছে, ইতিমধ্যেই পোস্ট পেয়েছেন, প্রতিবাদ জানিয়েছে, ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। তো সব কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে নির্বাচন এবং যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করি, প্রফেসর যিনি এই নির্বাচনের দায়িত্বে তিনি আছেন, মোস্ট প্রবলি মুনামি ম্যাডাম, উনি যে লিস্ট প্যানেলে ভোট দেওয়ার জন্য ব্যালট নাম্বারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয়, এটা 19 সালে ডাকসু নির্বাচন আমি দেখেছি, তেমন কোনো ঝামেলা হয়নি। কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে সকাল থেকে আমাদের উপরে একটা জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারবো না। পরবর্তীতে মুনামি ম্যাডাম এখানে যিনি ছিলেন, সকল দূরত্ব থেকেও আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছিল, আমাদের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক সূচনাকে তিনি থ্রেট করেছেন যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে পড়ে, তার ছাত্রত্ব কিভাবে থাকে, তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন। সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র আচরণ করার কথা ছিল না, কেননা এটা নির্বাচন। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল, হয়তোবা সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। সুতরাং আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আরও বেশি সচেতনতা অবলম্বন করেন। আপনারা কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের যতটুকু জানে আপনাদের প্রবেশাধিকারেও কিছুটা বাধ্যবাধকতা করে দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না।
তো সুতরাং সব কিছু মিলিয়ে আপনারা আরও বেশি সচেতন হন এবং এখনও প্রায় অনেক কিছু সময় আছে, প্রায় ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট কিংবা 10 মিনিট সময় আছে। যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন, এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনারা চলে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন। এই যে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না, নারী অধিকারকে বিশ্বাস করে না, ভোট কারচুপির মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি যে অভিযোগগুলো এসেছে সুষ্ঠুভাবে সেগুলোর আপনারা সুরাহা করুন। খুব আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করেন। এই অবস্থায় আপনারা ভোটের ফলাফল মেনে নেবেন? আপনারা দেখলেন যে এতক্ষণ ছাত্রদল মনোনীত যে আবিদ তিনি বিভিন্ন অভিযোগ দিয়েছেন, যদিও তিনি কোনো প্রশ্নের জবাব কিন্তু তিনি দেননি। আমরা প্রশ্ন করেছিলাম যে এই অবস্থায় যে ভোট চলছে, তিনি বলেছেন ভোটারদের আহ্বান করেছেন, কিন্তু পাশাপাশি তিনি কিন্তু এটি বলেননি যে আসলে এই অবস্থায় ভোটের যে ফলাফল যেটি আসবে সেটির ব্যাপারে মেনে নেওয়ার যে আগের প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির জায়গায় কোনো ব্যত্যয় ঘটবে কিনা সেই বিষয় কিন্তু তিনি বলেননি। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা বাকি ভোটের। সেই এখনো পর্যন্ত যারা আবাসিকের কিন্তু বলা যায় যে যারা আবাসিক, সেই আবাসিক শিক্ষার্থীরা শতভাগই বলা যায় যে তারা ভোট দিয়ে ফেলেছেন এবং অনাবাসিক যারা তারা কিন্তু বাকি রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী, সেই জিএস প্রার্থীর এখানে জি আমরা দেখতে পাচ্ছি। জি জি আমরা একটু যেতে যেতে যদি কথা বলি যে বিভিন্ন কেন্দ্রের ব্যাপারে ছাত্র শিবিরের ব্যাপারে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী তিনি অভিযোগ করেছেন, সেই অভিযোগের বিষয়ে যে টিক চিহ্ন দেয়া ভিপি এবং জিএস এর ব্যাপারে এটা হচ্ছে বড় অপরাধ ঢাকতে নাটক করা আর কি। বড় অপরাধ বলতে সকাল থেকে তো বড় বড় নাটক আমরা দেখতেছিলাম যে 21-এ হলে তাদের দলীয়পন্থী এক কর্মকর্তা একদম ব্যালটে তাদের হচ্ছে চেকলিস্ট দিয়ে করছে, আপনার ব্যালট বক্সে ঢুকিয়ে দিয়ে ধরা করার পরে তাকে প্রত্যাহার করা হয়েছে। এই বড় এই যে অপরাধ এটা ঢাকার জন্য এখানে নাটক করছে। নাটক করার পর আমরা বলছি ফুটেজ বের করেন, হয় অপরাধী স্টাফ অথবা অপরাধী শিক্ষার্থী নিজে, যে কোনো একজন, তো দুজনকে বের করেন। ফুটেজ বের করে ম্যামরা কি বললো, ম্যামরা বললো যে ওই শিক্ষার্থী আগে ব্যালট নিয়ে চেক করে নিয়ে ওখানে ঢুকেছে, ঢোকার পরে 1 মিনিট ছিল একটা সময় থেকে তারপর বের হয়ে বলতেছে এখানে 2টা চেকলিস্ট দেওয়া। তারপর ম্যাম সাথে সাথে আলো যত ব্যালট ছিল সবগুলো ক্যামেরা অন করে সবগুলো চেক করাইছে, কোনোটা তার দাগ নাই, তাহলে দাগ কোথেকে আসলো? তো এখানে অপরাধীকে বের করতে হবে। যদি এমন হয় যে স্টাফ অপরাধী, তাহলে স্টাফ বিএমপি করে কিনা ছাত্রদেরকে সার্ভ করার জন্য ওই অপরাধ ঢাকার জন্য এটা করতেছে কিনা, অথবা ওই শিক্ষার্থী ছাত্রদেরকে সার্ভ করার জন্য ওই জিনিস করার জন্য করছে কিনা, ওই টিচারদের দায়িত্ব এটা বের করা। যে অপরাধী তাকে বহিষ্কার করতে হবে। তৃতীয় কোনো পক্ষ এই নির্বাচনকে বিতর্কিত করার এটা তৃতীয় পক্ষ না, যারা অলরেডি আছে এখানে যারা এঙ্গেজ তারাই চেষ্টা করতেছে। একটা বড় অংশ ভয় পেয়ে সকাল থেকে বিভিন্ন জায়গায় উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। একটু আগে আমি কয়েকটা জায়গায় গেলাম, যেমন ধরেন ইউলেবে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত কারো ঢুকতে দেয় নাই, না মিডিয়া না অবজারভার, কারো ঢুকতে দেয় নাই। কি হচ্ছে শুনলাম যেখানে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই নাকি ছাত্র দলের, এবং একটা সংগঠনের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এবং অবজারভারকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মিডিয়া ঢুকতে দেওয়া হচ্ছে না। পরে গিয়ে 2.5 ঘন্টা পরে আমি যাওয়ার পরে যখন শক্তভাবে অভিযোগ দিলাম তাও ঢুকতে দিচ্ছে না, 1/2 ঘন্টা দাঁড় করে রাখার পরে সাংবাদিক ঢুকতে দেওয়া হয়েছে। এইভাবে তো করতে দেওয়া যাবে না, মিডিয়া থাকতে হবে এবং আপনাদের অবজারভার যারা থাকতে হবে। এগুলা মানে এটা আশঙ্কার জায়গা আর কি, একটা দলকে ফেভার দেওয়ার মতো ব্যাপার স্যাপার। অনেক ধন্যবাদ। আসলে শুনলেন যে ঠিক একটু আগে আবিদ যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগের জবাব কিন্তু ঠিক পাশাপাশি একদম ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী ফরহাদ তিনি কিন্তু জবাব দিয়েছেন। তো সব কিছু মিলে পাল্টা অভিযোগ রয়েছে। তারপরও বাকি সময়গুলো সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে এবং ফলাফলের ভিত্তিতে যারাই এই 45,000 শিক্ষার্থী শুধু না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিনিধি নির্বাচিত হবে তারা নিশ্চয়ই সারা বাংলাদেশের জন্যই একটা আইকন হিসেবে থাকবেন, এই প্রত্যাশা। এবং আগামী দিনের বাংলাদেশ গড়তে এই ডাকসুর প্রতিনিধিরা ভূমিকা রাখবেন, এইটাই কিন্তু সবার প্রত্যাশা। তো এই ছিল সাহেলি এখনকার অবস্থা। কিছুক্ষণ পরে নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরও আপডেট জানিয়ে দিতে পারবো। সাহেলি, চলে যাচ্ছি আমরা স্টুডিওতে।
মাহবুব সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা আরেকজন প্রতিনিধি, আমাদের প্রতিনিধির কাছে যাচ্ছি। সহকর্মী মিফতা গালিব আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, ভোটের ব্যাপারে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। এখানে আসলে শেখ ফজিলুদ্দিন মুজিব এবং কুয়েত মূর্তি হলের যে ছাত্রীরা আছে, যে শিক্ষার্থী এবং যে প্রার্থীরা আছে, তারা এখানে আসলে ভোটাধিকার প্রয়োগ করবে। এখানে প্রায় 4312 জন শিক্ষার্থী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো এখানে আপনি আশেপাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছাত্রছাত্রী, অসংখ্য স্টুডেন্ট, আসলে অসংখ্য প্রার্থীরা এখানে আছে। প্রার্থীরা তারা তাদের কথা বলছে এবং শিক্ষার্থীরা তারা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তারা বিভিন্ন দিক থেকে ছুটে এসেছেন। আমরা কিছুক্ষণ আগে প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন আমাকে জানিয়েছে যে এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 70% মতো, 70 থেকে 72% মতো ভোট কাউন্ট হয়ে গিয়েছে। এছাড়াও আরো শিক্ষার্থীরা আসলে আসছেন বিভিন্ন জায়গা থেকে, আবাসিক অনাবাসিক ছাত্রীরা আসছেন, এসে তারা এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তো এখানে আমরা এখন পর্যন্ত আমরা যা দেখেছি যে আসলে খুব বেশি ভিন্ন কোনো পরিস্থিতি আমরা খুব বেশি দেখিনি। তবে কিছু পাল্টা অভিযোগ রয়েছে, যেটা আসলে কেউ বলছে যে আসলে ইয়ে করছে। কিন্তু আমরা এখানে একজন প্রার্থীকে পেয়েছি, যিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদে যিনি লড়ছেন, তার সাথে আমরা কথা বলবো। তার থেকে আমরা জানতে চাইবো যে আসলে যে এই যে পাল্টা অভিযোগ আসলে ছাত্রদল অভিযোগ করছে, আসলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অভিযোগ, আপনারা আসলে কি দেখছেন? সার্বিক পরিস্থিতি, আপনারা যেহেতু বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনারা আসলে কি দেখছেন? আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে, সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সবাই অনেক হ্যাপি। তো কিছু মহলের এটা চেষ্টা থাকেই যে তারা সবসময় সব জায়গায় যে গ্যাঞ্জাম করতে চাওয়া, সেই গ্যাঞ্জাম করতে চাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। তো এক্সপেকটেশন যে শিক্ষার্থীরা তো সেসব প্রতিহত করছে। যখনই টিএসসিতে আমরা দেখতে পেয়েছি ঝামেলা বাঁধানোর চেষ্টা করার সাথে সাথেই সাধারণ শিক্ষার্থীরাই পাশ থেকে সেটার প্রতিবাদ জানিয়েছে এবং আমরা আশাবাদী যে প্রশাসন এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। বাকিটুকু সার্বিক সবকিছু দেখে শুনে তারপর বলতে পারবো যে আসলে কি হয়েছে না হয়েছে। আমরা আরেকটু দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের আসলে অভিযোগ উঠেছে। ছাত্রদল পাল্টা আপনাদেরকে অভিযোগ দিয়েছে, আবার শিবির তাদেরকে অভিযোগ দিয়েছে। আপনি আসলে সার্বিক পরিস্থিতি কি দেখেছেন? আমি যেটা দেখতে পেয়েছি, আচরণবিধি আসলে অনেকে মানছে, অনেকে মানছে না, আবার অনেকে না মানতে দেখে বাকিরাও ভাঙছে। তো ব্যাপার হচ্ছে যে আচরণবিধি আসলে কেউই পড়ে নাই, যেটা আমি বুঝতে পারছি, আসলে কেউই সেভাবে পড়ে নাই। কিন্তু সেখানে লেখা ছিল 100 মিটারের মধ্যে আসলে এইসব প্রচারণা কার্ড বা অন্য কিছু বিলি করা যাবে না। তো অনেকে সেটা ভেঙে দেখতে পাচ্ছি প্রচারণা করছে। বাকিটা তো দেখা যাক প্রশাসন কি ব্যবস্থা নেয়। প্রশাসনের কাছে 2-1 যারা কেন্দ্রের মধ্যে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এখন প্রশাসন যে ব্যবস্থা নেয়। আপনারা আসলে দেখছিলেন যে এখানে একজন প্রার্থী, তিনি আসলে সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করেছেন। তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে আসলে পরিবেশ পরিস্থিতিটা আসলে কেমন। তো সব মিলিয়ে আসলে এখানকার যে ভোটাররা এখন পর্যন্ত আসলে এই কেন্দ্রে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে 2-1টি আচরণবিধি লঙ্ঘনের বাইরে খুব বেশি কিছু হচ্ছেন। তবে এখানে স্টুডেন্টের বাইরে আসলে খুব বেশি বহিরাগত বা এসব কিছু বহিরাগত কিছু দেখা যাচ্ছে আসলে, যারা স্টুডেন্টের বাইরে গিয়ে যারা ইয়ে করছে। তো এখানে আপনি এখনো দেখছেন যে আশেপাশে প্রচন্ড ভিড়, গণমাধ্যমগুলো আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে। আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের জায়গা থেকে যথেষ্ট শক্ত অবস্থানে আছে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সর্বশেষ পরিস্থিতি। জি গালিব, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। সকালে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। রাকিবুল ইসলাম বলেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, যা সমস্যা তৈরি করছে। এদিকে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আবিদুল ইসলাম খানকে নিয়ে অপপ্রচারণা চালানো হচ্ছে। স্টুডেন্টরা ব্রেকফাস্ট করেই আসবে, আমরা সেই প্রত্যাশাই করছি। সেজন্য কোনো লাইন নেই কার্জন হল কেন্দ্রে। তারপর হলো আমরা এখন পর্যন্ত প্রত্যাশা রাখছি একটি নির্বিঘ্নেই এই ডাকসু অনুষ্ঠিত হবে। তারপরও একটি সংকট রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে
যে কৃত্রিম লাইন তৈরি করার একটা প্রচেষ্টা হয়তো বা কারো না কারো রয়েছে। আমরা সেই বিষয়টি অবজার্ভ করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন অবজার্ভ করে বলে আমাদের জানিয়েছে। তো ফলাফল যাই হোক আপনারা মেনে নেবেন কিনা? অবশ্যই আমরা আমাদের সেই মানসিকতা তো অবশ্যই রয়েছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, সুষ্ঠু ভোটের পরিবেশের মাধ্যমে তারা নির্বাচিত হবে, এদেরকে অবশ্যই আমরা। ছাত্রদলের বিপি প্রার্থী আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছে, যেটি বলা হয়েছে এটি এক ধরনের ভুল তথ্য বলে আমরা মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025-এর যে আচরণবিধিটি তৈরি করা হয়েছে সেখানের 12 খতে বলা হয়েছে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং কর্মকর্তা, অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম হচ্ছে আমাদের একজন প্রার্থী। সুতরাং প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে এবং আইনও সেটি বলা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে বিএনপি স্বনির্ভর দেশ গড়বে বলেও জানান গয়েশ্বর। এখন পর্যন্ত আমরা কোনো শঙ্কার খবর নাই। আমরা বিশ্বাস করি এখানে সবাই শিক্ষিত ছিল, সচেতন ছিল। এই নির্বাচন নিয়ে নির্বাচনে যারা দায়িত্ব আছেন পরিচালনার, তারা নয়ছয় করার সুযোগ নেই বলে আমার মনে হয়। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটা আমরা সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জ্যাকসু নির্বাচনে আজ শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 11 সেপ্টেম্বর। শেষ দিনের প্রচারণে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারও ব্যস্ত তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে। এবারে জ্যাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিপরীতে 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন প্রার্থী। সকাল থেকে প্রচারণায় সরগরম ক্যাম্পাস, বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার, লিফলেট, পথসভা ও নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজেদের ভিশন তুলে ধরছেন। জাকসু নির্বাচনের প্রার্থী যারা, তারা এইটাতে সম্মত হয়েছে। আমি সকল প্রার্থীকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, এই কমিটির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। আর হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম অন্যান্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে, এটি প্রত্যাশা। আমরা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে চাই। ডাকসু নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে, সবার জন্য এই নির্বাচন মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এই কথা বলেন। জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মেলানো যাবে না, তবে এটি মডেল হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে কোনো একটা ঘটনা ঘটলে এই রিপোর্টটা পেতেই কিন্তু অনেক সময় লাগছে। এখন কিন্তু আপনাদের বা আমাদের টেকনোলজির উন্নতির জন্য সাথে সাথে একটা জিনিসের খবর পাওয়া যায়। এইটা কিন্তু একটা ভালো। আবার এটা হলো কি, আবার ওই যে বললাম যে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েট করে। বাট এখনও যেই পরিস্থিতি আছে, আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে, এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসব মুখর ভাবে এই নির্বাচনটা হবে। দর্শক, এই মুহূর্তে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, একদিকে ডাকসু নির্বাচনে ভোট চলছে আর ডাকসু নির্বাচন আজকে প্রচারণার শেষ দিন, কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। জি, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা ভার্সিটিতে যেভাবে আজকে ডাকসু নির্বাচন চলছে, ঠিক একই তালে কিন্তু জাহাঙ্গীরনগরের ডাকসু নির্বাচন কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে কিন্তু শেষ দিন নির্বাচনের প্রচারণা, রাত 12টা পর্যন্ত এই প্রচারণা চলবে।
আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু শেষ দিনে জাহাঙ্গীরনগরের যারা প্রার্থী আছেন তাদের কিন্তু ডপ টেস্ট হচ্ছে। সামনে আগামীতে যারা নেতৃত্ব দিবেন তাদেরকেও মাদকাসক্ত আছেন কিনা, এবং মাদকাসক্ত থাকলে কিন্তু তাদেরকে সেই প্রার্থী থেকে বাদ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ডপ টেস্টকে নিয়ে কিন্তু আসলে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বাম সমর্থিত প্যানেলের থেকে সংবাদ সম্মেলন করেছে, তারা নানান অভিযোগ উঠিয়েছেন এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যদি একটু আপনাদেরকে তাদের কাছে নিয়ে যাই সরাসরি, যে আসলে তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে বিষয়টি জানিয়েছিলেন আর কি, আপনাদের কি অভিযোগ আছে একটু আমাদের? আমরা ভেবেছিলাম যে গণ অভ্যুত্থানের পরবর্তী একটা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনটা পূর্বের নির্বাচনের মতো কোনো চেহারা ধারণ করবে না। পূর্বের নির্বাচনে আমরা দেখেছি টাকার ঝঞ্ঝনানি, পূর্বের নির্বাচনে আমরা দেখেছি মানি মাসেল পাওয়ারের ঝঞ্ঝনানি, সেগুলো হয়তো থাকবে না। কিন্তু এখন আমরা দেখলাম যে আমাদের নির্বাচনী কার্যক্রমের আজকে শেষ দিন, পুরোটা সময় জুড়ে ব্যাপক কিছু গুরুত্বপূর্ণ প্রার্থীরা টাকার ছড়াছড়ি করলেন, যেটা আসলে বিধি নিষেধাজ্ঞার মধ্যে ছিল না। একই সাথে প্রত্যেকটি হলেগুলোতে বিরিয়ানির প্যাকেট দিয়েছেন তারা, এই ধরনের কার্যক্রম করেছেন। সেটা আমরা মনে করছি যে এই ক্যাম্পাসে সুস্থ ধারা যে রাজনৈতিক চর্চাটা তৈরি হওয়ার কথা জাকসুর মধ্যে, সেটা আসলে ব্যাহত হবে। নির্বাচনী প্রশাসনও নির্বাচন কমিশনও সেই বিষয়ে তদারকি করেননি। একই সাথে আজকে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি, আমার হাতে দেখতে পাচ্ছেন ব্রেইল পদ্ধতিতে আমরা আজকে আমাদের যে ইস্তেহার সেটা ব্রেইল পদ্ধতিতে ছাপিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কজন দৃষ্টিভঙ্গি শিক্ষার্থী রয়েছেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন, তাদের হাতে আমরা ব্রেইল পদ্ধতির মাধ্যমে আমাদের ইস্তেহারটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সর্বপ্রথম আমরাই সংসপ্তক পর্ষদ থেকে এই আয়োজনটি নিয়েছি, উদ্যোগটি নিয়েছি। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েছি যে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন তারা যেন নিজেদের হাতে ভর্তি প্রদান করতে পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয় সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা তারা করতে পারবেন না। কিন্তু আমরা করে দেখিয়ে দিলাম যে আমরা পারলে বিশ্ববিদ্যালয়ের পক্ষেও সেটা সম্ভব। সেই জায়গায় বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানাবো তারা যেন এই দাবিটি মেনে নেন। জি, যেমনটি শুনছিলেন, এই নানান অভিযোগের ভিতরেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে আছে আগামী 11 তারিখে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেডি আছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। প্রায় 3 শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি আছেন এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। এছাড়া যদি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হলে 21টি নির্বাচন সেন্টার হবেন এবং 66টি বুথ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী খায়রুল, জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার সবশেষ পরিস্থিতি। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ সেই লক্ষ্যে এসআই তরিকুল ইসলাম বলেন, আবু সাইদের মৃত্যু গুলিতে হয়েছে তা লিখতে না করেন ARMPর তৎকালীন সহকারী কমিশনার আরিফুজ্জামান। গতকাল 13তম দিনে 3 জন সাক্ষ্য দেন। গত 2 সেপ্টেম্বর 36 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এ মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তার জেরা শেষ হয় 4 সেপ্টেম্বর। এ মামলায় এখন পর্যন্ত 39 জন সাক্ষ্য দিয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে মাজার ভাঙ্গা, মারামারিতে আহত নিহত, সম্পদ লুটপাট, কবর হতে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন। এবার আমাদের কৃষি।
বরিশালের বাকেরগঞ্জে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কৃষি ভিত্তিক গ্রামীণ জীবনধারা। একসময় এই অঞ্চলের মানুষের প্রধান পেশা ছিল কৃষি, কিন্তু এখন মহাজনী সুদ ও এনজিও চক্রে পড়ে অনেকেই কৃষিকাজ থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে কৃষিপণ্য, চাপ বাড়ছে খাদ্য নিরাপত্তায়, এতে সংকটে পড়তে পারে দেশ। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আফজাল হোসেন। বরিশালের বাকেরগঞ্জ, এখানেই যুগের পর যুগ বিদ্যমান ছিল কৃষিভিত্তিক গ্রামীণ জীবনধারা। একসময় এই অঞ্চলের মানুষের প্রধান পেশাই ছিল কৃষি, কিন্তু এখন সময় পাল্টেছে। মহাজনী সুদ ও এনজিও চক্রে পড়ে কৃষিকাজ থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। প্রান্তিক বিভিন্ন কৃষকরা জানিয়েছেন, কৃষি ব্যাংকে ঋণ পেতে জটিলতা ও দুর্নীতির কারণে তারা বাধ্য হন স্থানীয় মহাজন ও এনজিওর কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে। ৫,০০০ টাকা আনলে পৌষ মাসে মনে করেন তারে সুদে আসলে দেওয়া লাগে, সুদে আনি দানে আনি ১,০০০ টাকা এককালি দান দেওয়া লাগে। পূর্ণ বাজার না পাওয়া নেই, আমি প্রতি বছর ঋণ হইতে আছি। এনজিওগুলো শুরুতে কম সুদের লোভ দেখালেও পরে কিস্তির চাপে কৃষক পরিবারগুলো দিশেহারা হয়ে পড়ে। কেউ কেউ কিস্তির টাকা জোগাতে সন্তানদের স্কুলে না পাঠিয়ে কাজ করতে বাধ্য করছেন। আমাকে যে কৃষি ব্যাংকে যে আশ্বাস দেয়, আমাকে কিছুই দেয় না। আমাকে ধান বিক্রিতে হয় না, তখন ঘরবাড়ি বিক্রি করে ওই দেনা পরিশোধ করা লাগে। লোন যখন ২০২৩ সালে যখন পরিশোধ করতে যাইয়া দেখি আমার ৪০,০০০ টাকা দিতে হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা বলেন, কৃষকদের সহায়তায় কিছু প্রকল্প থাকলেও তা সবাই পাচ্ছেন না। অনেক সময় প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকে। সচেতনতা বাড়াতে হবে, পাশাপাশি আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে এই ধরনের, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করব। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা সবসময় কৃষকের পাশে আসেন এবং যখন কখন সার প্রয়োজন, কখন কীটনাশক দেওয়া প্রয়োজন, এই পরামর্শগুলো তাদের দিয়ে থাকেন। ১০ টাকা থেকে ১০০ টাকা একটা ভাগ আছে, ১০ টাকার অ্যাকাউন্ট হলে ৫০,০০০ টাকা পর্যন্ত সহজ শর্তে একবারে। কৃষকদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ, ধানের ন্যায্য দাম নিশ্চিতকরণ এবং এনজিও ও সুদি কারবারি নিয়ন্ত্রণ নীতিমালার কঠোর বাস্তবায়ন ছাড়া গ্রামীণ কৃষি টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করেন এই এলাকার কৃষকরা। আফজাল হোসেন, মাই টিভি।